দ্বিতীয় অংশের ক্লাস করব। দ্বিতীয় অংশের শুরুতেই আমরা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এটা নিয়ে আলোচনা করব। দেখেন, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির এই 40তম বিসিএস এর যে প্রশ্নটা হয়েছিল এই অংশে প্রশ্নগুলো কিন্তু একটু হলেও তুলনামূলক, মানে যেগুলো কমন ছিল সেগুলো কমন, আর যেগুলো একদম মানে কমন ছিল না সেগুলো অনেক কঠিনই ছিল ধরা চলে। হ্যাঁ, যেটা আহ মানে আগে দেখা গেল যে, মানে এর আগে যদি আমরা ধরি যে 35, 36, 37, 38, তারপরে এখানে যে 40 হলো। হ্যাঁ, এর আগ পর্যন্ত কিছু কিছু টপিক থেকে প্রশ্ন কমন আসছে, যেরকম ভাবে 5টা প্রশ্ন কমন পাওয়া গেছে, এটা ঠিক আছে। কিন্তু আরো যে বাদ বাকি মানে এরকম প্রশ্ন আছে, 7-8টা প্রশ্ন আছে যেটা কিনা প্রিভিয়াসলি এই প্রশ্নগুলো টাচ করা হয়নি বা এই টপিক গুলো টাচ করা হয়নি। সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথমটাই কিন্তু ওই ধরনের একটা প্রশ্ন আছে। এটা হলো এইচ 323 প্রোটোকল সাধারণত কি কাজে ব্যবহৃত হয়। প্রোটোকল গুলো আমরা জানি, এমনিতেই প্রোটোকল সম্পর্কে আমাদের আইডিয়া আছে যে টিসিপি প্রোটোকল, ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল, তারপরে আইপি প্রোটোকল, এটা পড়েছি। ঠিক আছে, এই প্রোটোকলটা এমনি পড়া আছে, কিন্তু প্রোটোকলের ডিটেলস এর মধ্যে যদি যাই, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়। তো এই প্রোটোকলটা কিভাবে ব্যবহার করা হয়, যেরকম ভাবে ফাইল ডাউনলোডের জন্য এক ধরনের প্রোটোকল আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল আছে, এফটিপি প্রোটোকল যেটা আমরা জানি, এফটিপি। কিন্তু এই প্রোটোকলটা সাধারণত কোন কাজে ব্যবহৃত হয়? এই প্রোটোকলটা ব্যবহার করা হয়েছে ভিওআইপি। ভিওআইপি মানে কি? ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল এটা। এই ভিওআইপি বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের একটা কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা জানি। এখন মোটামুটি সব জায়গায় ভিওআইপি ইউজ করা হয়, যেমন হোয়াটসঅ্যাপে ভিওআইপি ইউজ করা হচ্ছে, মেসেঞ্জারে ভিওআইপি ইউজ করা হচ্ছে। কিন্তু একদম শুরুর দিকে ভিওআইপির কথা যদি বলি, আমাদের কাছে কিন্তু এই ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা হচ্ছে ভিডিও কলিং এর যে ফিচার গুলো, এটার কথা মাথায় আসলে কিন্তু সবার আগে স্কাইপির কথা মনে পড়ে। একদম শুরুর দিকের কথা চিন্তা করেন, স্কাইপির কথাই কিন্তু মনে পড়ে। তো স্কাইপি প্রোটোকল আছে একটা। তো এখানে দেখেন, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের আন্ডারে আর কি কি প্রোটোকল আমরা পড়তে পারি, যেরকম আছে এখানে এইচ 323, আর একটা আছে এইচ 248। তো এটার মতো করে এইটা, ঠিক আছে, এটার মতো করে এইটা 323 থাকলো। আর যদি থাকে আরটিপি প্রোটোকল, এটা একটা প্রোটোকল, স্কাইপির প্রোটোকল। আর বর্তমান সময়ে মোটামুটি সব ধরনের আহ মানে যতগুলো অ্যাপ আছে, অ্যাপগুলোর আবার নিজস্ব প্রোটোকলও ইউজ করে তাদের নিজস্ব। কিন্তু পরীক্ষায় আসার মতো মোটামুটি এগুলাই। এইচ 323 আছে, এইচ 248, এই নাম্বার দিয়ে যদি থাকে তাহলে দেখা যাবে 248 আসতে পারে পরীক্ষায়। তারপর আসেন মুদ্রিত লেখা সরাসরি ইনপুট দেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়। আমরা এর আগে ওএমআর, ওসিআর, এমআইসিআর এগুলো সবই বলেছি, স্ক্যানার সম্পর্কে আইডিয়া হয়েছে, পূর্ণরূপে এগুলো জেনেছি। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট দেওয়ার জন্য বা নেওয়ার জন্য ব্যবহৃত হয় আমরা জানি ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। ঠিক আছে, এটা সম্পর্কে কোনো বিতর্ক নাই, যারা কিনা বিতর্ক সৃষ্টি করে এই প্রশ্নটা আসলে বোঝে না। তারপর আসেন, একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা যায়। রিলেশনাল ডাটাবেস মডেলে আমরা জানি যে কোনো ডাটাবেসের জন্য যদি আমরা এটা একটা ডাটাবেস বলি, তো এখানে কিন্তু কিছু মানে এটা পুরোটা টেবিল, টেবিলের থাকবে কলাম রো, তারপরে আরেকটা টেবিল যদি আমরা ধরি যে এটারও কলাম রো থাকবে। এখন রিলেশনাল ডাটাবেস মানে কি? একটার মধ্যে তো বোঝাবে না, রিলেশন বলতে দুইটা টেবিলের কথাই বোঝাবে। এই দুইটা টেবিলের মধ্যে যে রিলেশন থাকে, অর্থাৎ এই রিলেশন আসলে কার দ্বারা প্রকাশ করা যাবে? এই টেবিলের সাথে এই টেবিলের রিলেশন, অর্থাৎ টেবিল দ্বারা কিন্তু এই রিলেশনাল ডাটাবেস মডেলের রিলেশনটা প্রকাশ করা যায়। এখানে টেবিলের কথা বলা আছে, দুইটা ভিন্ন ভিন্ন টেবিলের কথা আছে। তো এই ভিত্তিতে রিলেশনও কিন্তু আবার তিন ধরনের। রিলেশন কয় ধরনের? তিন ধরনের রিলেশন থাকে। তিন ধরনের রিলেশন। সে কি কি ধরন আছে? যদি থাকে ওয়ান টু ওয়ান, একটার সাথে আরেকটা, তারপর হচ্ছে ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, এটা একটা রিলেশন। আর একটা হতে পারে মেনি টু মেনি, মেনি টু মেনি। এবার দেখেন, যদি প্র্যাকটিক্যাল লাইফ থেকে কোনো প্রশ্ন করে, যে রিলেশনাল ডাটাবেস মডেল আছে, এই তিনটা রিলেশন আমরা পাচ্ছি, এই তিনটা রিলেশনের মধ্যে প্র্যাকটিক্যাল লাইফে কোনটা বেশি ব্যবহার করা হয়? ওয়ান টু মেনি এটা ব্যবহার করা হয়। যদি আসে সিঙ্গলি, এখন এগুলো ডিটেলসে যাওয়ার এখন সুযোগ নাই এত গভীরে। যদি সামনে এটা নিয়ে আবার আলোচনার সুযোগ পাই তখন আলোচনা হবে। ঠিক আছে, আছে সুযোগ আছে সামনে। তো বহুল ব্যবহৃত কোনটা? ওয়ান টু মেনি, এটা মনে রাখবে, মেনি টু ওয়ান না। এখানে যেটা ওয়ান টু মেনি এটা লিখেছি, এটা কিন্তু বহুল ব্যবহৃত, এটা খেয়াল রাখবে। তারপরে আসি, ব্লুটুথ কিসের উদাহরণ? ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এটা নিয়ে প্রাথমিক আমাদের আলোচনা হয়েছে। হ্যাঁ, এবং এখানে মোটামুটি আহ
এই ঘটনাগুলো আলোচনা হয়েছে, যে এটা এখানে কোন কোন IEEE স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়, তারপরে ফ্রিকোয়েন্সি কত, তারপরে এর রেঞ্জ কত, এগুলো কিন্তু আলোচনা করা হয়ে গেছে। তো এর বাইরে যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেরকম ব্লুটুথ, এটা আসলে কার নাম অনুসারে হয়েছে, কোন দেশের রাজার নাম অনুসারে হয়েছে? এটা আমরা জানি যে ডেনমার্কের রাজার নাম হচ্ছে হ্যারল্ড ব্লুটুথ। ডেনমার্কের রাজা হ্যারল্ড, হ্যারল্ড ব্লুটুথ, সেই ব্লুটুথের নাম অনুসারে নামটা হয়েছে। ঠিক আছে? আর এখানে আর জিনিস পড়বো, সেটা হচ্ছে ব্লুটুথের যে নেটওয়ার্ক, এটাকে যদি আমরা একসাথে বলি, একটা সিঙ্গেল ওয়ার্ডে যদি বলি, সেটাকে বলা হবে পিকোনেট। যে ব্লুটুথের নেটওয়ার্ককে কি বলা হয়? সেটা হলো পিকোনেট। সিঙ্গেল নেটওয়ার্ক যেটা, সেটাকে পিকোনেট বলা হচ্ছে। আর যদি এক জায়গায় অনেকগুলো ব্লুটুথ নেটওয়ার্ক থাকে বা অনেকগুলো ব্লুটুথ পিকোনেট থাকে, একসাথে বলা হবে সেগুলোকে স্ক্যাটারনেট। কি বলা হবে? স্ক্যাটারনেট। তাহলে এখানে লিখবেন পিকোনেট দিয়ে সাইডে লিখবেন ব্লুটুথের নেটওয়ার্ককে বলা হয় হচ্ছে পিকোনেট। আর স্ক্যাটারনেট মানে কি? অনেকগুলো পিকোনেট মিলে হয় হচ্ছে একটা স্ক্যাটারনেট, এটা। আর এখানে প্রযুক্তি ব্যবহার করা হয় যেটা, দেখেন মূল প্রশ্নের উত্তরে এখানে যায়নি। প্রযুক্তি যেটা ব্যবহার করা হয়, এগুলো আলোচনা হইলে আগের যে ব্লুটুথ, ওয়াইম্যাক্স, ওয়াইফাই নিয়ে কথা বলেছি আমরা, মোটামুটি এই ওয়্যারলেস প্রযুক্তি যা যা আছে সবগুলো একদম গুরুত্বপূর্ণ যে কথাবার্তা সব হয়ে গেছে এটা সহ। তাহলে লো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি রেডিও ব্যবহার করা হয়। কি ওয়েভ? রেডিও ওয়েভ। আমরা জানি এটা রেডিও ওয়েভ ব্যবহার করা হয়, এটাতে ব্যবহার করা হয়, ওয়াইফাই ব্যবহার করা হয়। এখানে লো ফ্রিকোয়েন্সি থাকে, ওয়াইফাই এর ক্ষেত্রে কিন্তু হাই ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। এখন বলছে কিসের উদাহরণ? ব্লুটুথটা আমরা কার মধ্যে ইউজ করি সেটা যদি আমরা দেখি, ফোন থেকে ফোনে, এক ফোন থেকে আরেকটা ফোনে, বা ফোন থেকে ল্যাপটপে। খুব বেশি দূরে কি যাই আমরা? যে আমি এখানে বসে আছি, আপনি আপনার বাসা থেকে ক্লাস করছেন, এত দূরত্ব না, বা একদম ওয়াইফাই এর রেঞ্জের মতো না, বা ওয়াইম্যাক্স এর রেঞ্জের মতো না। ঠিক আছে? তার মানে একদম পার্সোনাল এরিয়ার মধ্যে এই ব্লুটুথটা কিন্তু নেটওয়ার্ক কভারেজ দেয়। সেখান থেকে আমরা বুঝতে পারি যে ব্লুটুথ হচ্ছে প্যানের মধ্যে পড়ে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। ঠিক আছে? তো এটাকে যদি আমরা বলি, ডাব্লিউ প্যান বলা যেতে পারে। যদি আরো একটু ডিটেলসে যদি মানে একদম নিখুঁতভাবে বলতে চাই, তাহলে ডাব্লিউ প্যান বলতে পারি। ডাব্লিউ প্যান বলতে কি বোঝাচ্ছে? ওয়্যারলেস প্যান, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কারণ আমরা জানি ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স সবগুলো ওয়্যারলেস। তো এর সাথে যদি একবার ডাব্লিউ লাগাই দেন, তাহলে ডাব্লিউ প্যান হচ্ছে, ডাব্লিউ ল্যান হচ্ছে, ডাব্লিউ ম্যান হচ্ছে, এরকম ভাবে যাচ্ছে। তো মোটামুটি ব্লুটুথ নিয়ে আমাদের সব আলোচনাই হলো। এখান থেকে আমার মনে হয় না যে কোনো প্রশ্ন বাদ থাকলো। আগেও আলোচনা হয়েছে, ওখানে রেঞ্জ ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করেছি। বাদ বাকিগুলো এখানে আলোচনা হলো। মোবাইল ফোনে কোন মোডে যোগাযোগ করা হয়? আমরা জানি যে ডেটা কমিউনিকেশন মোড আছে ৩টা। তো ৩টার মধ্যে সবগুলো লেখাই আছে এখানে। সিমপ্লেক্স লেখা আছে, হাফ ডুপ্লেক্স লেখা আছে, ফুল ডুপ্লেক্স লেখা আছে। সবগুলোই লেখা আছে এখানে। তার মধ্যে মোবাইল শুধু না, যদি টেলিফোন কথাটা উল্লেখ থাকতো, মোবাইল ফোনে বলছে ওই একই বিষয়, টেলিফোন, মোবাইল ফোন একই বিষয়। যেখানে ২ পাশ থেকেই কথা বলা যায় একই সাথে। ফুল ডুপ্লেক্স বলা হচ্ছে। ডু মানে হচ্ছে ডিইউ মানে কি? ২, ২ পাশ থেকে কথা হচ্ছে। ফুল ডুপ্লেক্স মানে একই সাথে ২ পাশ থেকে কথা বলা যায়। সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আর এর বাইরে আর ২ টা মোড আছে। একটা হলো সিমপ্লেক্স মোড, আর একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। তো সিমপ্লেক্স মোডে আসলে কি হয়? একদিক থেকে শুধু ডাটা ট্রান্সফার করা যাবে এবং বিপরীত থেকে কখনোই ডাটা আসবে না। যেরকম ভাবে হইতে পারে, আমি যদি ল্যাপটপে এখন টাইপ করি কোনো কিছু, বা খেয়াল করেন যে আমি এখানে যে পেন দিয়ে লিখছি আমার গ্রাফিক্স ট্যাবলেটে। তাহলে এই ট্যাবলেটে লিখছি, এখানে কিন্তু স্ক্রিনে শো করছে। বা আমি যদি কিবোর্ডে এখন কিছু টাচ করি বা লিখি, সেটা কিন্তু আপনাদের স্ক্রিনে দেখাবে, ল্যাপটপের স্ক্রিনে দেখাবে। তাহলে সিমপ্লেক্সটা হচ্ছে একদিকে যাচ্ছে। এখানে যদি কিবোর্ড থেকে কোনো ডাটা আমি দেই কম্পিউটারে, আমার কম্পিউটার থেকে কোনো ডাটা তো কিবোর্ডে আসবে না। বা ওখান থেকে কোনো ডাটা আমার এই কলমেও ঢুকবে না, বা আমি যেখানে লিখছি ট্যাবে, তো এটাও এখানেও কিন্তু ঢুকবে না ওখান থেকে কোনো কিছু। যদি আলাদা করে ওই সিস্টেম না থাকে। ওয়ান ওয়ে সিস্টেম এটা। যাচ্ছে শুধু, কিন্তু বিপরীত থেকে আসবে না। আর আবার কি, এখানে কিন্তু আরো কিছু উদাহরণ হইতে পারে। ধরেন ক্লাস নেওয়ার জন্য বা যেকোনো সেমিনার করার সময় কম্পিউটার থেকে একটা প্রজেক্টরে আপনি দিচ্ছেন, যে বড় পর্দায় যদি কোনো কিছু দেখাইতে চান, তাহলে প্রজেক্টরে সেটা সেট করছেন। তাহলে প্রজেক্টরে যাচ্ছে। তো ওয়ান ওয়ে ডিরেকশন এটা। কিন্তু প্রজেক্টর থেকে কিন্তু কম্পিউটারে কিছু ঢুকবে না স্বাভাবিকভাবে। তার মানে এটা কিন্তু কম্পিউটার থেকে প্রজেক্টরে কোনো কিছু যদি যায়, সেটাও কিন্তু ডেফিনিটলি সিমপ্লেক্স এর মধ্যে পড়ছে। শুধু এটা না, আমরা রেডিও থেকে কোনো কিছু শুনি, কিন্তু আমরা চাইলে রেডিওর মধ্যে কিন্তু আবার ঢাকায় সেই কথাগুলো পাঠাইতে পারবো না। টিভির ক্ষেত্রেও তাই। বাইরে থেকে আসতেছে, আমরা চাইলে হচ্ছে টিভির মধ্যে কোনো কথা আমাদের এখান থেকে যাবে না। তার মানে এই সবগুলোই কিন্তু সিমপ্লেক্স এর মধ্যে পড়ছে। আর হাফ ডুপ্লেক্স বলতে, যে ২ পাশ থেকেই কথা বলা যাবে বা ডাটা ট্রান্সফার করা যাবে কিছু যেসব
ডিভাইসে, কিন্তু একসাথে হবে না। যেরকম হচ্ছে ওয়াকি টকি। ওয়াকি টকি, TALKI, ওয়াকি টকি। পুলিশরা যে ওয়াকি টকি ব্যবহার করে বা ট্রাফিক সিগন্যালে যারা থাকে, ট্রাফিক যারা থাকেন, তারা কিন্তু ওয়াকি টকি ব্যবহার করে এক পাশ থেকে আরেক পাশে কথা বলতে পারে, কিন্তু একসাথে দুই পাশ থেকে হয় না। ঠিক আছে, এই পাশ থেকে কথা শেষ হইলে তখন অন্য পাশ থেকে কিন্তু কথা বলা যাবে। এটা মোস্ট পপুলার উদাহরণ। আর একটা আছে ইন্টারনেট ব্রাউজিং। ব্রাউজিংটা যখন যাচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে একবারে, তারপর যদি ব্যাক করতে চান তাহলে আবার ব্যাক করা যাবে। একসাথে হচ্ছে দুইটা সম্ভব হয় না। তাহলে এই মোটামুটি ওয়াকি টকি এখান থেকে হাফ ডুপ্লেক্সে হইতে পারে। সিমপ্লেক্সে অনেক কিছুই আছে। এর বাইরেও যেটা মনে হবে যে একদিক থেকে যাচ্ছে, অন্য দিক থেকে আসা সম্ভব না, এরকম যখন আপনার বুঝতে পারবেন তখন সেটা বুঝে আনসার গুলো করবেন। সব তো এখানে ধরেন থাকলো এরকম, মানে উদাহরণ দিতেই হবে এমন না। আপনি যে বুঝে যেটা আনসার, মানে যতটুকু আলোচনা হয়েছে এতটুকুতে বোঝা সম্ভব যে আসলে আপনি কোনটা দাগাবেন, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স। প্র্যাকটিক্যাল লাইফ থেকে সেটা কিন্তু দেখানো সম্ভব। তারপরে আসি, ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়। আগেও এটা আলোচনা হয়েছে। সেটা হলো অননুমোদিত প্রবেশাধিকার থেকে সেটা রক্ষা করে। সেটা হলো এখানে ইংলিশে বলা আছে আনঅথরাইজড অ্যাক্সেস। এবং এটা নিয়ে কিন্তু সামনে আবার প্রশ্ন হয়েছে ফায়ারওয়াল সম্পর্কে। আমরা জানি ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কিছু নাম আমরা পড়েছি। আবার কিছু সফটওয়্যার আছে যেগুলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে কাজ করে, আবার ফায়ারওয়ালও হিসেবে কাজ করে। সেরকম কিছু সফটওয়্যার আছে, যেরকম আছে নর্টন, ম্যাকফি, কাসপারস্কি। এর বাইরেও আছে। মোস্ট পপুলার কিন্তু এইগুলো। এগুলো কিন্তু ফায়ারওয়াল হিসেবেও কাজ, মানে ফায়ারওয়ালও দেয়। হ্যাঁ? ফায়ারওয়াল হিসেবেও কাজ করে। মানে এই প্রোটেকশন গুলো দেয়। ঠিক আছে? যদি এমনি আমরা জানি যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোনটি, যদি পরীক্ষায় আসে নিচের কোন সফটওয়্যার ফায়ারওয়াল দেয় বা ফায়ারওয়াল হিসেবে কাজ করে। প্রোটেকশন দেয়, সেটা হচ্ছে ফায়ারওয়াল হিসেবে কাজ করে, বা ফায়ারওয়াল সফটওয়্যারের উদাহরণ কোনটি? সেটা কিন্তু নর্টন, ম্যাকফি বা হচ্ছে কাসপারস্কি এগুলোর মধ্যে চলে যাবে বিষয়গুলো। তারপর আসেন যে টিভি রিমোটের ক্ষেত্রে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে রেঞ্জ কত? দেখেন এটা কিভাবে আমি দাগিয়েছিলাম। আপনার দেখে মনে হতে পারে এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, এগুলো দেয়াই যেতে পারে। টিভি রিমোটের ক্ষেত্রে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে রেঞ্জ কত? দেখেন কিছুদিন আগে কিন্তু এই প্রশ্নটা পড়েছি যে ইনফ্রারেড রেঞ্জের যে মানে অবলোহিত রশ্মির ব্যবহারের মধ্যে আহ এটা পড়েছিলাম যে টিভির যে রিমোট কন্ট্রোল আছে সেখানে ব্যবহার করা হয়, তারপর সিকিউরিটি সিস্টেমে ব্যবহার করা হয়, আরেকটা পড়েছিলাম স্বল্প দূরত্বে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়। তাহলে টিভি রিমোটে বা হচ্ছে সিকিউরিটি সিস্টেমে ব্যবহার করা হয়। তো টিভি রিমোটে কি ব্যবহার করা হয়? মানে অবলোহিত রশ্মি। এখানে বলাই আছে যে টিভি রিমোটের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে রেঞ্জ কত। তো এখানে যখন ইনফ্রারেড রেঞ্জের কথা বলা আছে তার মানে অবলোহিত রশ্মির পুরো রেঞ্জটাকেই বোঝাচ্ছে। অবলোহিত রশ্মির রেঞ্জটাকেই বোঝাচ্ছে। আমরা এমনিতেই অবলোহিত রশ্মির রেঞ্জ আমরা কত পড়েছি? ৩০০ থেকে ৪০০ গিগাহার্টজ। তবে এটার রেঞ্জের কিছু ভেরিয়েশন থাকতে পারে। তো ডেফিনিটলি এটা ১ গিগার চেয়ে, এখানে বলা আছে ১ গিগাহার্টজ এর চেয়ে ছোট, ২ গিগাহার্টজ এর চেয়ে ছোট, কতে বলা আছে ১০০ মেগাহার্টজ এর চেয়ে ছোট। তো এগুলো কোনোভাবে হওয়া সম্ভব না। ধরেন এগুলো আপনি নাও জানলেন, কোনো সমস্যা নেই। এটাও আপনি জানলেন না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি পড়েছেন না যে টিভি রিমোটে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। তো সেই জায়গা থেকে এটা কিন্তু আনসার করা সম্ভব। ঠিক আছে? আপনার এখন তথ্য একটা জানা আছে, কিন্তু এখানে অন্যভাবে প্রশ্নটা এসেছে। কিন্তু সেটাও ইউটিলাইজ করার একটা ক্ষমতা রাখতে হবে আপনাকে। ঠিক আছে? তাহলে এটা হইলো। আর বাদবাকি যে কথাগুলো বললাম ৩০০ থেকে ৪০০ হার্টজ, গিগাহার্টজ এটা আগেও আলোচনা করেছি। স্বল্প দূরত্বের ডাটা ট্রান্সফারের কথা। তারপরে রিমোট কন্ট্রোলে বা সিকিউরিটি সিস্টেমে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয় বা মানে ইনফ্রারেড রেঞ্জ ব্যবহার করা হয়। এটা কিন্তু আলোচনা করেছি। তারপর আসে নিচের কোনটি অক্টাল নাম্বার নয়? আমরা সংখ্যা পদ্ধতির মধ্যে ৪ ধরনের সংখ্যা পদ্ধতির নাম জানি। কি, কি পদ্ধতি সেটা? পদ্ধতি, তারপর সেগুলোর বেস কত? বেস বা ভিত্তি। আর সেগুলোর অঙ্ক কি, কি আছে? অঙ্ক বা যদি বর্ণ থাকে সে বর্ণ হতে পারে। তো পদ্ধতি হচ্ছে বাইনারি। বাইনারি হচ্ছে ২। ০ থেকে যখন শুরু হয় ০ থেকে ১ পর্যন্ত যাবে। ০, ১ এই ২ টা। তারপরে আছে আ মানে আমরা কি পড়ি? অক্টাল পড়ি। অক্টাল মানে কি ৮। বেস হলো ৮। অর্থাৎ ০ থেকে যদি শুরু করি তাহলে ০ থেকে আমাদের ৭ পর্যন্ত যেতে হবে। ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এই পর্যন্ত যদি যাই তাহলে আমাদের কিন্তু অক্টাল সংখ্যাটা পাচ্ছি। তারপরে দশমিক বা ডেসিমাল। দশমিক বা ডেসিমাল।
ডেসিমাল যে কোনোটা থাকতে পারে, এটা নিয়ে কনফিউশন থাকার কিছু নাই। 10টা থাকবে, তাহলে 10টা সেখান থেকে দশমিক আসছে, তার মানে 0 থেকে যদি শুরু করি 0 থেকে 9 পর্যন্ত ডিজিট গুলো যাবে, যে আমরা অঙ্কগুলোর কথা জানি 0 থেকে 9 পর্যন্ত। আর একটা হলো হেক্সাডেসিমাল। হেক্সা মানে 6 আর এর সাথে হচ্ছে ডেসিমাল মানে 10, তাহলে 10 আর 6 যোগ করলে হচ্ছে 16। তাহলে 16 দিবেন, তার মধ্যে অঙ্কর দিক থেকে যাবে 0 থেকে 9 পর্যন্ত। অঙ্ক যখন 0 থেকে 9 পর্যন্ত গেল, 10টা শেষ হয়ে গেল, আর বাদ বাকি 6টার জন্য আপনি 6টা অ্যালফাবেট ব্যবহার করবেন, অর্থাৎ এ থেকে শুরু করে এফ পর্যন্ত। ঠিক আছে, এ থেকে শুরু করে এফ পর্যন্ত, মানে ওদের সিরিয়াল নাম্বার হবে হচ্ছে 10 থেকে 15 সংখ্যার ডিজিটে। কিন্তু এখানে হচ্ছে মানে সিরিয়াল নাম্বার না, মানে সংখ্যার দিক থেকে যদি বলি, এটা 10 থেকে 15, এটা ভ্যালুটা হচ্ছে 10 থেকে 15 দিকে যাবে। অর্থাৎ যেহেতু 16 বেস বলা আছে এখানে, তার মানে 0 থেকে যদি 15 পর্যন্ত যান, এখানে কিন্তু টোটাল অঙ্ক কিন্তু বা সংখ্যা দ্বারাই কিন্তু 16টাই দাঁড়ায়, সেটাই বলা হচ্ছে এখানে। এখানে দেখেন, প্রশ্ন বলেছে অক্টাল নিয়ে। এখন বলা আছে নিচের কোনটি অক্টাল নাম্বার নয়। দেখেন, অক্টাল নাম্বার মধ্যে হইতে গেলে আমার কি 0 থেকে 7 পর্যন্ত থাকতে হবে, 0 থেকে 7 পর্যন্ত অক্টালের মধ্যে। তো এখানে খেয়াল করেন 1 আছে, 9 আছে। তো এটা তো 9 এর মধ্যে পড়ছে না, 7 এর মধ্যে পড়ছে না, তো ডেফিনেটলি অক্টাল নাম্বার নয়, এটা প্রথমই অ্যান্সারটা হয়ে গেছে। বাদ বাকিগুলো এগুলো কিন্তু অক্টালের মধ্যে পড়ে। 7 7 দুইটাই আছে, কিন্তু 7 তো আছে এর মধ্যে। 1 5 আছে, 0 থেকে 7 এর মধ্যে 1 5 আছে। 101 আছে, 0 থেকে 7 এর মধ্যে এটা কিন্তু 1 আছে, 0 আছে, 7 আছে, আছে কিন্তু 0 থেকে 7 এর মধ্যে। এইভাবে যদি এরকম আপনি লিখতেই থাকেন, এগুলো কিন্তু সব অক্টাল নাম্বারের মধ্যেই পড়বে। এখন সেখানে একটা মানে একটা ডিজিট দিয়ে থাকলো, দুইটা ডিজিট না তিনটা ডিজিট দিয়ে থাকলো, এটা দেখার বিষয় নাই। দেখতে হবে এটা যে এরকমটা, যেহেতু এটা মানে এই রেঞ্জের বাইরে, 9টা এই রেঞ্জের বাইরে, সুতরাং ডেফিনেটলি এটা অক্টাল নাম্বার নয়। তো এটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, সামনে কিন্তু আবার এখান থেকে প্রশ্ন হইতে পারে। এটা একদম বেসিক প্রশ্ন, সংখ্যা পদ্ধতির বেসিক প্রশ্ন, এগুলো ভুল করা যাবে না। তারপর টাইম শেয়ার্ড অপারেটিং সিস্টেমের জন্য কোন শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো? এখানে দেখেন, এই প্রশ্নটা আহ, এর আগে হয়নি, এই প্রশ্নটা কিন্তু প্রথম এসেছে এবং এর পরে আবার এসেছে। টাইম শেয়ার্ড অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের ধরন কিন্তু মানে তার কাজের পদ্ধতির উপর ভিত্তি করে ধরনটা কিন্তু বিভিন্ন ধরনের থাকে। তো এখানে বলে দিয়েছে টাইম শেয়ার্ড অপারেটিং সিস্টেমের জন্য কোন শিডিউলিং পলিসি ভালো। এমনি খেয়াল করেন যে কিছুদিন আগে আমরা ডাটার কার্য পদ্ধতির মধ্যে স্ট্যাক এন্ড কিউ পড়লাম। স্ট্যাক মানে স্তূপ, যেটা লাস্টে আসে সেটা সবার আগে আউট হয়ে যায়, মানে হচ্ছে ডাটার কাজে ব্যবহৃত হয়। আর একটা পড়েছিলাম কিউ পড়েছিলাম, যেটা সবার আগে আসে সেটা সবার আগে চলে যায়। এই যে এখানে যে কাজগুলো পড়েছিলাম, যে ডাটা কিভাবে কাজ হয়, কিভাবে প্রসেসিং হয়, হ্যাঁ, ডাটা কাজগুলো। তো এই কোন ডাটা আগে কাজ হবে, মানে কোন ডাটার কাজ আগে হবে, কোন ডাটার কাজ পরে হবে, হ্যাঁ, এই কাজগুলো বা একসাথে হবে কিনা, এই এই বিষয়গুলোকে একসাথে বলা হয় শিডিউল করা। শিডিউল, আমরা জানি কোনো কিছু কাজ করার জন্য আমরা শিডিউল করি। তো এটাও মানে একটা শিডিউলিং পলিসি। কোন শিডিউলিং পলিসিটা টাইম শেয়ার অপারেটিং সিস্টেমের জন্য ভালো হবে সেটা আমরা আলোচনা করব এখানে। এখানে মূলত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, রাউন্ড রবিন, শর্টেজ জব ফার্স্ট, লাস্ট কাম ফার্স্ট সার্ভ, এগুলো সবই এক ধরনের শিডিউলিং পলিসির মধ্যে পড়ে। ঠিক আছে, শিডিউলিং পলিসি কি হয়, মানে এই হ্যাঁ, শিডিউলিং পলিসির মধ্যে পড়ে। এখন খেয়াল করেন যে আমরা যখন একটা প্রাথমিক তথ্য কিন্তু পড়েছি যে কম্পিউটারে কাজ করার পদ্ধতি, সিপিইউ এর যে অংশগুলো পড়েছি, অ্যালাইজমেন্ট, লজিক ইউনিট, তারপরে কন্ট্রোল ইউনিট, তারপরে হচ্ছে রেজিস্টার মেমোরি। ওই যে রেজিস্টার মেমোরিতে কিছু সময়ের জন্য ডাটা কিন্তু কাজ করার সময় কিছু সময়ের জন্য ডাটা অস্থায়ীভাবে জমা থাকে, যাতে ওখান থেকে আবার আমরা এটাও পড়েছি যে ক্যাশ মেমোরির কথাও পড়েছি, যে ক্যাশ মেমোরিতে ওখানে ডাটা থাকে যেটা কিনা কম্পিউটার কাজ করার সময় প্রধান মেমোরি এবং প্রসেসরের মধ্যে থাকে, যখন কাজ করছে ওই ক্যাশ মেমোরি থেকে দ্রুত যেন ডাটা নিয়ে কাজটা করতে পারে, এই হিসাবে কাজটা করে। তো এখানেও মানে ওই বিষয়টাই কাজ করবে, যে কম্পিউটার কাজের ধরনটা কিন্তু একই। সেটা হলো যে আমরা র্যামে ডাটা থাকে, ঠিক আছে, কিছু ডাটা র্যামে থাকে, র্যাম থেকে সেই ডাটার কাজ করার জন্য সিপিইউ এ যায়, আবার সিপিইউ থেকে ঘুরে আবার র্যামে আসতে পারে, র্যাম থেকে আবার সিপিইউ যেতে পারে। এই কাজগুলো কিন্তু হয়। এই কাজগুলো হওয়ার জন্য যে কয়েকটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাই মোটামুটি এই যে এগুলো এখানে যেটা আলোচনা করছি এখানে। দেখেন, আমি এখানে প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস আলোচনা করা সম্ভব হবে না। এখন আমি একটু অন্য ওয়েতে যাবো, যেটা কিনা সামনের পরীক্ষাতে আরেকটা প্রশ্ন আসছে, ওটার সময় আবার ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন, আমি বললাম কি, কিউ আমরা পড়েছি, একটা হচ্ছে রেডি কিউ। যখন র্যাম থেকে আমাদের কিছু ডাটা থাকে, এই ডাটা তো সরাসরি সিপিইউ যায় না,
প্রথমে মানে সারিবদ্ধ হবে, মানে সিরিয়ালে কোন কিভাবে সাজাবেন, হ্যাঁ, মানে কোন শিডিউলিং পলিসি সেটা ইউজ করলে মানে আগে যাবে, কোন শিডিউলিং পলিসি ইউজ করলে সেটা পরে যাবে, এটাকে বলা হচ্ছে মানে কিউ সিস্টেম, মানে লাইন। কিউ মানে কি, আমরা সারি পড়েছি। তো এখানে আমরা ডাটাগুলোকে সাজাইলাম, ধরেন এখানে ডাটার ক্ষেত্রে কয়েকটা প্রোগ্রামের কথা বলছি, P1, P2, P3, P4, ধরেন চারটা প্রোগ্রামকে আমরা এখানে নিয়ে আসলাম। তো এখন চারটা প্রোগ্রামের মধ্যে কোনটা আগে সিপিইউ এ যাবে, সিপিইউ এ যাবে, হ্যাঁ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে কোনটা আগে যাবে। ঠিক আছে, এখানে সাজাইলাম কোনটা আগে যাবে, এটা P1 আগে যাবে, P2 যাবে, P3 যাবে, না P4 যাবে, না সবাই মিলে কিছু কিছু ভাগ করে যাবে, আবার ঘুরে র্যামে আসবে, এখান থেকে আবার এখানে যাবে, কোন পদ্ধতি যাবে, এটাকেই মূলত শিডিউলিং পলিসি বলা হচ্ছে। দেখেন, এখন শিডিউলিং পলিসিকে আমরা মোটা দাগে দুইটা ক্লাসে ভাগ করতে পারি, দুইটা ক্লাসে। একটাকে বলা হচ্ছে প্রিএমটিভ, একটাকে বলা যেতে পারে নন প্রিএমটিভ, বা হচ্ছে এমটিভ বলা বলা যেতে পারে। প্রিএমটিভ আর নন প্রিএমটিভ, এই দুইটা ইয়েতে ভাগ করতে পারি। এখন দুইটা ভাগের মধ্যে কি, আমরা উদাহরণগুলো আগে লিখি সবার আগে। SRTF, এর ফুল ফর্মটা কি হবে? শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। এরপরে লিখবেন রাউন্ড রবিন, সরি আরো ইউএনটি, রাউন্ড রবিন। রাউন্ড রবিন সিস্টেমটা এমনিতেই আমরা জানি, এটা সহজেই আলোচনা করে শেষ করে দেওয়া যেত, কিন্তু এখান থেকে যদি আবার পরবর্তীতে কোনো প্রশ্ন দেয় সেটা যেন আপনারা পারেন। তারপরে এটার পরে দিব LRTF, আর একটা হচ্ছে প্রায়োরিটি বেসড, PRIO, প্রায়োরিটি, RIT, প্রায়োরিটি বেসড। নামগুলো আগে লিখছি, তারপরে আলোচনা করছি আমি। তারপরে FCFS, FCS এর মধ্যে হচ্ছে এই কথাটা, ওই যে ক নম্বর অপশনেই আপনারা দেখেছেন, সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, FIRST, ফার্স্ট কাম, FIRST, ফার্স্ট সার্ভ, SCRV, এটা। তারপরে এই অপশনের মধ্যে আপনারা শর্টেজ জব ফার্স্ট, এটা উচ্চারণ করেছি, ক নম্বর অপশনে ছিল, সেটা হচ্ছে SJF। শর্টে যদি আমরা বলি SJF, শর্টেস্ট জব ফার্স্ট। তো এরকম আছে লার্জেস্ট জব ফার্স্ট, LJF, লার্জেস্ট, মানে কাছাকাছি যেগুলো আছে একসাথে যদি আমরা লিখি। ঠিক আছে, আবার একটা লেখা যেতে পারে, যদি এই তিনটাই বেশি ইম্পর্টেন্ট, আর একটা লেখা যেতে পারে, আচ্ছা প্রায়োরিটি বেসড এখানেও লেখেন আপনারা, প্রায়োরিটি বেসড, এই কারণটা আমি আলোচনা করছি। তো শুরুতে হচ্ছে রাউন্ড রবিন নিয়ে আলোচনা করলে এটা বুঝবেন ভালো, কারণ রাউন্ড রবিন অপারেটিং, এটা তো অ্যান্সার, তো রাউন্ড রবিন অপারেটিং সিস্টেম সবচেয়ে ভালো। কেন ভালো, এটার ব্যাখ্যাটার মধ্যে যাচ্ছি আমরা। সেটা রাউন্ড রবিন মানে হচ্ছে কি, আমরা খেলার মধ্যে যখন খেলা হয়, যে ক্রিকেট খেলা হয় বা বিশ্বকাপ খেলা হয়, দেখেন যদি এরকম হইতো যে ধরেন চারটা গ্রুপ করা হলো কোনো একটা খেলায়, ধরেন এখানে চারটা গ্রুপ, P1, P2, P3, P4। চারটা গ্রুপের মধ্যে যদি বলা হইতো যে আগে মানে এ গ্রুপের মানে সব খেলা শেষ করে বি গ্রুপের খেলা ধরবো, তারপর বি গ্রুপের খেলা ধরে শেষ করে আমরা সি গ্রুপের খেলা ধরবো, তারপর সি গ্রুপের খেলা শেষ করে আমরা ডি গ্রুপের খেলা খেলা ধরবো, তার মানে সবার যে শেষে যারা থাকলো তাদের কিন্তু অপেক্ষা অনেক বেশি করতে হচ্ছে। কিন্তু আসলে খেলাগুলোতে কি আমরা এটা দেখি? অল্টারনেট কিন্তু হয়, আজকে যদি এ গ্রুপের খেলা থাকে দুইটা টিমের মধ্যে, আগামীকাল বি গ্রুপের দুইটা টিমের মধ্যে খেলা থাকে, তারপরের দিন সি গ্রুপের দুইটা টিমের মধ্যে খেলা থাকে, তারপরের দিন ডি গ্রুপের দুইটা দলের মধ্যে খেলা থাকে। এই সিস্টেমটা হলো রাউন্ড রবিন, মানে হচ্ছে প্রত্যেকে যেন সুযোগ পায়, প্রত্যেকে যেন কিছু সময় খেলবে, মানে মানে একটা ভাগ করে কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ এই সিস্টেমে কিন্তু চারটা দলই বা চারটা গ্রুপই কিন্তু সমান সুযোগ পাচ্ছে। ধরেন এখানে পিয়ন, এখানে পিয়ন এখান থেকে এখানে গেল, আবার কিছু সময় এখানে থেকে আবার কিন্তু এখানে চলে আসলো, P2 চলে গেল, কিছু সময় থেকে এখানে চলে আসলো, আবার P3 গেল ওই সময়টাতে, এখানে সিপিইউ কাজ করলো, কিছু সময় থেকে আবার এখানে চলে আসলো, তারপর আবার P4 এখানে গেল, কিছু সময় থেকে আবার এখানে চলে আসলো। তার মানে এই সিস্টেমে কিন্তু সবাই সমান সুযোগটা পাচ্ছে। মানে আপনি যখন কম্পিউটারে প্রসেস করছেন, একটা কাজ করছেন, ধরেন কাজ করছেন হলো একবার ওয়ার্ড, মানে মাইক্রোসফট ওয়ার্ডে কিছু কাজ করছেন বা লেখালেখির কাজ করছেন, আবার অন্য ফাঁকে হচ্ছে আর একটা ব্রাউজারে মানে একটা সাইট করে আপনি দেখা গেল যে ভিডিও চালাচ্ছেন, বা অন্য একটা ইয়েতে আর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ আপনি, ধরেন ইনস্টাগ্রাম হতে পারে বা ফেসবুক হতে পারে, সেটা আপনি আবার ব্রাউজ করছেন। এই তিন চারটা কাজ যখন আপনি করবেন, বা এরকম একটা আমাদের সহজ লাইফ থেকে মানে ডেইলি লাইফ থেকে বোঝাই দিলাম,
তো যদি এখানে রাউন্ড রবিন সিস্টেম থাকে তার মানে 3টা কাজই আপনার স্মুথলি কিন্তু করতে পারবেন। 3টা কাজই কিন্তু স্মুথলি করতে পারবেন। কারণ টাইম শেয়ার্ড মানে কি? মানে একসাথে যেন আমি সব কাজগুলো করতে পারি। এটা কিন্তু টাইম শেয়ার্ড বলা হবে। টাইম শেয়ারিং। তো এই কাজ যদি হয় যে সবাই সুযোগ পাচ্ছে, সবাই ধরেন ২ সেকেন্ডের মতো কাজ করবে বা ১-২ সেকেন্ডের মতো কাজ করবে। তারপরে আবার চলে আসবে, আবার যাবে। তার মানে এটা এত দ্রুত হবে এই কাজটা। এই যে এখান থেকে রেডি কিউ থেকে সিপিইউ, সিপিইউ থেকে রেডি কিউ। এখানে এই যাওয়া আসাটা এত দ্রুত হবে আমরা টেরই পাবো না। দেখা যাবে যে গানটাও স্মুথলি চলছে, আমরা কোনো জায়গায় আটকানো হচ্ছে না। আবার আমাদের মাইক্রোসফটের কাজগুলো চলছে, আবার ফেসবুক ব্রাউজিং করতেছি, সেই কাজগুলো চলতেছে। মানে আমরা এখন টেরই পাবো না। তো এটাকে বলা হচ্ছে রাউন্ড রবিন সিস্টেম, যেখানে সবাই মোটামুটি সমান সুযোগ পাবে। কাউকে মানে সবাই যদি অপেক্ষা করে হয়তো সর্বোচ্চ ১ সেকেন্ড করে অপেক্ষা করতে হইতে পারে। তো এটা সবচেয়ে এইজন্য এই শিডিউলিং পলিসিটা সবচেয়ে ভালো। তো এই প্রিএমপ্টিভ ব্যাপারটা, এই বিষয়টাকে বলা হয় প্রিএমপ্টিভ। মানে প্রিএমপ্টিভ মানে হচ্ছে যে কিনা একবার গিয়ে আবার ঘুরে আসবে। ঠিক আছে? এই সিস্টেমটাকে বলা হয় প্রিএমপ্টিভ। এই যে এখান থেকে গেল, এখানে কিছুক্ষণ থাকলো, আবার ঘুরে আসলো, আবার গেল, আবার ঘুরে আসলো। এইভাবে যাতায়াতের ঘটনা যেটা যদি সার্কেল যদি আমরা করি এইভাবে, তাহলে এই সিস্টেমটাকে বলা হচ্ছে প্রিএমপ্টিভ। আর যেটা কিনা মানে এটা একবার গেলে আর ফিরে আসবে না, সেটাকে বলা হবে নন প্রিএমপ্টিভ। এখানে যেটা বলা আছে, আচ্ছা ওটাতে পরে যাচ্ছি। এরপরেই যেটা ভালো হবে সেটা হচ্ছে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। যেটা টাইম কম থাকবে, খেয়াল করেন যে এটা যেটা টাইম কম থাকবে, যে এখানে যদি শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট যদি P2, P1, P2, P3, P4 এই 4টার মধ্যে ধরেন একবার এটা প্রসেস করে আসছে, পরেরটা দেখালো সবার সমান সময়, মানে এটা লম্বা হয়ে যাচ্ছে আলোচনাটা। এটা ধরেন 4 মিনিট, এটা ধরেন 4 সেকেন্ড, এটা ধরেন 5 সেকেন্ড, এটা 6 সেকেন্ড, এটা 7 সেকেন্ড। ঠিক আছে? একবার এখানে যাওয়ার পরে, পরে যখন আবার ফিরে আসবে রেডি কিউতে, পরের কাজ করার জন্য আর কোনটার কম সময় বেঁচে থাকলো, যে সে কম সময় গেলেই ওটার কাজ কমপ্লিট হয়ে যাবে, তাকে আর ফিরে আসতে হবে না। তো তাকে আগে হচ্ছে আহ পাঠিয়ে দিবে, তারপরে বাদ বাকিগুলো যাবে। তার মানে এই সিস্টেমেও কিছু কাজ আগে থাকবে, যে পরের জনকে অপেক্ষা কম করতে হবে, যার কম সময় আছে সে আগে চলে গেল। তারপরে হচ্ছে আবার পরের জন গেল। এভাবে যদি যায় তাহলে দেখা যাবে যে এটাতে একটু কম সময় লাগবে। রাউন্ড রবিন সিস্টেমটা সবচেয়ে ভালো। যদি এটা না থেকে অন্যটা থাকে, যে SRTF, শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, তখন এটা দাগাবেন। এই 2টা সিস্টেমের মধ্যে অবশ্যই প্রিএমপ্টিভ গুলো ভালো। এই পাশের চেয়ে, ডান পাশের চেয়ে বাম পাশের গুলো ভালো শিডিউলিং পলিসি। ঠিক আছে? তার মধ্যে ভালো কে? রাউন্ড রবিন সবচেয়ে ভালো। এটা 1 নম্বরে রাখবেন। 2 নম্বরে হচ্ছে SRTF, যদি এটা আগে লিখতে ভালো হইতো। LRTF এটা পরীক্ষায় এভাবে আসে না। এই 2টাই, রাউন্ড রবিন এবং SRTF, এটা আসতে পারে। আর প্রায়োরিটি বেসড কথাটা লেখা আছে শেষে, এটা পরে আমি বলছি। আর এখানে আসে, এখানে হচ্ছে নন প্রিএমপ্টিভ, মানে এখানে একবার এখান থেকে রেডি কিউ থেকে এখানে যাবে, কাজ শেষ করে তারপরে সে আর ব্যাক করবে না, তার কাজ কমপ্লিট। এরকম হইতে পারে যে যদি ক্লাসরুমে ধরেন স্টুডেন্ট আপনারা যারা আছেন তাদেরকে যদি আমি প্রত্যেককে 5টা করে প্রশ্ন ধরতে চাই, 5টা করে প্রশ্ন ধরবো। আমি যদি বলি যে আমি আপনার কাছে আর ফিরে আসবো না, যে এক রোল তার কাছে আর ফিরে আসবো না, ধরেন 10 জন স্টুডেন্ট, এখন আমি এই যে রাউন্ড রবিন সিস্টেম হইতো কি, 10 জন স্টুডেন্টকে প্রত্যেককে আমি একটা একটা করে প্রশ্ন ধরতাম, প্রত্যেককে কি একটা একটা করে প্রশ্ন ধরতাম, আবার এক রোলের কাছে আসতাম। এটা হতো রাউন্ড রবিন সিস্টেমে। কিন্তু আমি যদি আর ফিরে আসতে না চাই একদম প্রথম রোলের কাছে, তাহলে কি করব? এক রোলকে আমি 5টা প্রশ্ন ধরার পরে তাকে বলবো, এখন তুমি চলে যাও এখান থেকে, তোমার কাজ শেষ। তারপর দুই রোলকে ধরবো, 5টা প্রশ্ন ধরা শেষ, তুমি এখন চলে যাও। তো এইভাবে যদি যাইতে থাকি, খেয়াল করে দেখেন আমি কি যে 10 নম্বর রোলে থাকলো বা 10 নম্বর সিরিয়াল, তাকে কতক্ষণ অপেক্ষা করতে হলো? তাকে তো আমি প্রায়োরিটি দিতে পারলাম না, মানে অতটা। যে আগে থাকলো সেকে আগেই কিন্তু পাঠিয়ে দিলাম। তো এই বিষয়ের মধ্যে হইতে পারে একটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে রোল একে আসে তাকে আগে দিলাম, সে চলে গেল, এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটাতেও কিন্তু অপেক্ষা করতে হচ্ছে শেষের জনকে। তারপরে শর্টেজ জব ফার্স্ট, এটা এটার চাইতে ভালো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের চেয়ে ভালো। ধরেন যে প্রথমে আসলো সে যদি ধরেন এরকম হয় যে তার কাজ করতে 2 ঘন্টা সময় লাগলো, কিন্তু সেকেন্ড যে আসছে তার কাজ করতে লাগবে হলো 5 মিনিট। এখন এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই রুলস এর কারণে, যে প্রথমে আসছে তার জন্য সেকেন্ড জনকে কিন্তু 2 ঘন্টা অপেক্ষা করতে হইলো, অথচ সেকেন্ড জনের কাজ ছিল মাত্র 5 মিনিটের। তার মানে এটা কিন্তু অতটা ভালো হলো না, কিন্তু এটাতে কিন্তু এটা ভালো হবে, শর্টেজ জব ফার্স্ট। যদি প্রথম জনের ঘন্টা লাগে 2 ঘন্টা কাজ করতে, যদি দ্বিতীয় জনের 5 মিনিট লাগে মাত্র, তে করবে কি, এই শিডিউলিং পলিসিতে ওই 5 মিনিট যে থাকবে তাকে আগে পাঠিয়ে দিবে। মানে শর্টেজ জব ফার্স্ট, যে তোমার কম সময় লাগবে, তুমি এই 5 মিনিট কাজ করে তুমি চলে যাও, তাহলে তোমাকে আর এতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না, সেটাকে বলা হবে শর্টেজ জব ফার্স্ট।
আর লংগেস্ট জব ফার্স্ট সেটা আলাদা সিস্টেম, এটা আরো খারাপ হবে। যে সবচেয়ে বেশি সময় লাগবে সেকে যদি আগে রাখি তাহলে এটা আরো বেশি খারাপ হবে। নন প্রিএমটিভ এর মধ্যে শর্টেজ জব ফার্স্টটা ভালো সবচেয়ে, তারপরে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটা আপনি নিতে পারেন, এটা ভালো, তারপরে বাদ বাকিগুলা। তার মানে এটার মধ্যে এটা ভালো, তারপরে এটা ভালো নন প্রিএমটিভ এর মধ্যে। আর দেখেন প্রায়োরিটি বেসড দুইটা জায়গায় দেওয়া আছে। প্রায়োরিটি বেসড আসলে দুই জায়গাতেই পড়বে, হ্যাঁ? মানে যদি কখনো পরীক্ষায় আসে যে কোন শিডিউলিং পলিসিটা প্রিএমটিভ এবং নন প্রিএমটিভ দুই ধরনের মধ্যেই পড়ে, সেটা প্রায়োরিটি বেসড। প্রায়োরিটি বেসড মানে প্রায়োরিটি সাজানো নিজের মতো করে। এটা পক্ষপাতিত্ব হলেও হইতে পারে, মানে এমনি বলছি আরকি। এটাকে শিডিউল করে দেওয়া যায়, এটাকে নিজের মতো করে সাজায় দেওয়া যায়। দুইটার মধ্যেই থাকে। তো এটা নিয়ে আলোচনার দরকার নেই। মোটামুটি আপনার এই ৪ টা জিনিস সম্পর্কে যদি আলোচনা মানে বুঝতে পারেন যে রাউন্ড রবিন কোনটা, এটা সবচেয়ে ভালো। সেকেন্ড এটা ভালো, এসআরটিএফ। তারপরে নন প্রিএমটিভ এর মধ্যে এইচজেএফ এটা ভালো। তারপরে হচ্ছে এফসিএফএস ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এই ৪ টা নিয়ে যদি আইডিয়া রাখতে পারেন, যদি টাইম শিডিউলিং পলিসি মানে টাইম শেয়ার্ড অপারেটিং সিস্টেমের কোনো টাইম শিডিউলিং পলিসি দিয়ে যদি কোনো কিছু প্রশ্ন আসে, আশা করা যায় বাদবাকি অপশনগুলো আমরা তো এমনি রাউন্ড রবিন মুখস্থ করে ফেলছি। কিন্তু বাদবাকি অপশনগুলো নিয়ে কিন্তু জাজ করে আমরা কখনো পড়ি নাই। যদি এই রিলেটেড কোনো প্রশ্ন এরপরে আসে, আশা করা যায় যে এইটুকু আলোচনার মধ্য থেকে এরপরে আবার একটু শুনবেন এরপরে। প্রথমবার আলোচনা যারা শুনছে তাদের জন্য কঠিন হইতে পারে এটা। পরে এইটুকু আলোচনা আবার শুনতে হবে। এই রিলেটেড কোনো কঠিন প্রশ্ন যদি আসে সামনে কোনো পরীক্ষাতে সেটা আপনারা পারবেন। আশা করি। অনেক সময় গেল এটাতে আসলে। এটা মূল ক্লাসের মতো আলোচনা হয়ে গেছে এখানে। তারপর আসেন নিচের কোনটি 52 নিচে দেওয়া আছে 16 এর বাইনারি রূপ, অর্থাৎ 52 বলা আছে এখানে হেক্সাডেসিমাল এবং এখান থেকে কি করতে বলছে, এখান থেকে করতে বলছে বাইনারি। তো আমরা বাউন্ড হেক্সাডেসিমাল থেকে সরাসরি বাইনারি যাওয়ার জন্য কিন্তু যদি সরাসরি যেতে চাই তাহলে আমাদের ওই প্রত্যেকটা সংখ্যার জন্য বাইনারি নাম্বারটা জানা লাগবে, যে 5 এর বাইনারি কত, 2 এর বাইনারি কত, এটা জেনে করা যায়। এটা 5 এর বাইনারি কত, 2 এর বাইনারি কত, এটা জেনে করা যায় যদি সিরিয়ালে বাইনারি নাম্বারগুলো লিখতে পারেন উপর থেকে নিচে। এটা একটা ওয়ে। আর যে ওয়েটা আমাদের জানতেই হবে, যদি সেই ওয়েতে আমরা যাই তাহলে দুইটা লাভ আছে এখানে। একটা হলো দেখেন দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, এটা তো আমাকে জানতেই হবে। যে কোনো সংখ্যা থেকে দশমিক, আবার দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়া, এটাও কিন্তু জানাই লাগবে। তো এটার ক্ষেত্রে আমরা দুইটা ওয়েতে যেতে পারি, যে 52 16 দেওয়া আছে, তো এটা থেকে আমরা দশমিক 52 10-এ যেতে পারি, অর্থাৎ দশমিকে। 52টাকে দশমিকে নিলাম, আবার দশমিক থেকে তো আমরা বাইনারি যাওয়া তো আমরা খুব ভালোভাবেই জানি। হ্যাঁ, এটাকে দেখা গেল তখন আমরা এখান থেকে দশমিক থেকে 52 মানে বাইনারিতে নিয়ে আসলাম। ২ টা স্টেপে করতে হবে। কারণ 52টাকে আমরা দশমিক করি। মানে আগে কি করব? দশমিক করে নিব। তো দশমিক করার সিস্টেমটা কি হবে? 52 দেওয়া আছে, এভাবে টানবো, এভাবে টানবো। তাহলে 2 এর জায়গায় 2 লিখবো, 5 এর জায়গায় 5 লিখবো। যেহেতু এখানে হেক্সাডেসিমাল বলা আছে, তার মানে এখানে 2 ইনটু 16 পাওয়ার 0, 5 ইনটু 16 পাওয়ার 1, দুইটাই আছে। 0 থেকে শুরু 1। তাহলে 16 পাওয়ার 0 মানে কি, এটার মান কত? 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2 ই থাকছে। আর এখানে কত হচ্ছে? ৫ × ৮০। তাহলে এই দুইটাকে যোগ করলে হচ্ছে ৮২। ৮২, তার মানে 52 এখানে দশমিক মান আসতেছে কত? ৮২। এবার ৮২টাকে আপনি হচ্ছে বাইনারি করে ফেলবেন। তো ৮২ সংখ্যা দশমিক সংখ্যা এটা পাইলাম আমরা। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বাইনারি করে ফেলি। তো বাইনারি করার সিস্টেমটা কি হবে? ৮২কে আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো। তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে কত পাবো? ৪১। হাতে কিছু থাকলো না, 0। আবার 2 দ্বারা ভাগ করলে মানে 2 দ্বারা ভাগ করলে এখানে 20 দিয়ে ভাগ করতে পারবো। হাতে থাকলো ১। আবার 2 দ্বারা ভাগ করব, 10 দ্বারা ভাগ করলে মানে 10 হবে এখানে, 10 দুগুণে 20, হাতে থাকলো না, 0। আবার যদি 2 দ্বারা ভাগ করি, 5 দুগুণে 10, কিছু থাকলো না, 0। আবার যদি 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণে 4, 5 হয়ে গেল, হাতে থাকলো 1। আবার এটা আমি এখানে লিখি। 2 দ্বারা ভাগ করলে 1, 2 1 কে 2, হাতে কিছু থাকলো না, 0। আবার 2 দ্বারা ভাগ করলে এখানে যদি আমরা কি করি, 0 0 দিয়ে করি তাহলে 0ই হয়ে যাচ্ছে। তাহলে উপরে 1 থাকছে, এই 1টা নেমে আসবে এখানে। একটু কষ্ট হয়ে গেল, জায়গাটা কম হয়ে গেছে এখানে। এখন সিরিয়ালে নিচ থেকে উপর দিকে যেগুলো দিব সেটাই হবে আনসার। অর্থাৎ এখানে 1 আছে, 0 আছে, 1 আছে, 0 আছে, 0 আছে, 1 আছে, 0 আছে। এটা এখন এইটার মতো কোনটা? এই যে প্রথমটা। দেখেন এর আগে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা জানি যে 4টা 4টা করে পেয়ার করতে হয়। এটা দিয়ে 4টা পেয়ার হয়ে যায়, মানে একটা হয়ে যাচ্ছে এই 4টা দিয়ে। আবার এই 4টা দিয়ে একটা করতে হবে। এখন এর আগে কিছু নাই মানে একটা 0 বসায় দেওয়া যাবে। 3টা আছে, এর আগে কিছু নাই মানে 0 বসায় দেওয়া যাবে। সেই সিস্টেম থেকে এখানে 0 আসছে। এই যে 4টা, এখানে 4টা।
এটার মধ্যে বাদ বাকিগুলোর সাথে মিলবে না, দেখলেই আপনি বুঝতে পারবেন বাদ বাকি কোনোর সাথে মিলছে না। যদি এটা মনেও না থাকে যে এটা তো পুরোপুরি মিলছে না, তাহলে কোনটা হবে, বাদ বাকিগুলো মিলছে মানে এটা দেখাই দিবেন। যদি সিস্টেম এটা যে পেয়ার করতে হবে চারটা চারটা করে নিলে, তাহলে হেক্সাডেসিমাল সিস্টেমটা চলে আসবে। তারপর প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? প্রথম যে বিষয়গুলো এটাও কিন্তু মানে প্রথম আসছে, মানে প্রথম ওয়েব ব্রাউজার বা প্রথম সার্চ ইঞ্জিন কি, এই যে প্রথম যে কিছু সফটওয়্যার থাকে সেই সফটওয়্যার গুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তাহলে প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? প্রথম ওয়েব ব্রাউজার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে ট্রিপল ডাব্লিউ, যেটা টিম বার্নার্স লির যে ট্রিপল ডাব্লিউ সেটা। তো এটাকে কিন্তু আবার অন্য একটা নামেও ডাকা হয় হতো, সেটা হলো নেক্সাস। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে কিন্তু এই প্রথম ওয়েব ব্রাউজারকে কিন্তু নেক্সাসও বলা হতো। বাদ বাকি যেগুলো বলা আছে, নেটস্কেপ নেভিগেটর, এটা কিন্তু বর্তমান নাম, এর আরেক নাম ছিল, পূর্ব নাম ছিল কিন্তু মোজাইক। এগুলো থেকে কিন্তু প্রশ্ন হইতে পারে। ইন্টারনেট এক্সপ্লোরারটা গুরুত্বপূর্ণ কারণ এর বর্তমান নাম হচ্ছে মাইক্রোসফট এজ। মাইক্রোসফট, ঠিক আছে। আর এর বাইরে আর আমরা কি কি জানি, সাফারি আছে এখানে, সাফারি এটাও একটা ইন্টারনেট ব্রাউজার, মানে ওয়েব ব্রাউজার। তারপরে হলো ক্রোম, বহুল ব্যবহৃত আমরা জানি। মজিলা ফায়ারফক্স, এটাও আমরা জানি। তারপর অপেরা, ম্যাক্সথন, এখানে যা যা লেখা আছে এগুলো সবই ওয়েব ব্রাউজার, কিন্তু প্রথম ওয়েব ব্রাউজার যেহেতু বলছে সেজন্য আমাকে এটা নিতে হচ্ছে। এখন প্রথম ওয়েব ব্রাউজার যেহেতু জানলাম, এর সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো প্রথম সার্চ ইঞ্জিন কোনটা। সার্চ ইঞ্জিন নিয়ে এরপরে পড়ার সময় থাকবে আমাদের। সেটা হচ্ছে আর কি বলা হচ্ছে, অথবা এটাকে আবার আর্কাইভও বলা হতো। দুই সিস্টেমে লেখা হয়, আর কি থাকতে পারে পরীক্ষায়, এই আর কি, ঠিক আছে, আর কি বা আর্কাইভ প্রথম সার্চ ইঞ্জিনের নাম। তাহলে এখানে বেশ কিছু আমরা জিনিস জানলাম ওয়েব ব্রাউজারের ব্যাপারগুলো, যে পুরাতন নাম কি ছিল, নতুন নাম কি ছিল, এগুলো আমরা জেনেছি এখান থেকে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগে কোন মিডিয়া ব্যবহৃত হয়? আমরা সবগুলোই ব্যবহার করি, ইমেজ ব্যবহার করি, ভিডিও, অডিও, টেক্সট সবগুলোই ব্যবহার করে থাকি। ফেসবুকে সবই আপনি ইউজ করেন। সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে যে কি কি কাজগুলো হয় আমরা জানি, এর মধ্যে একটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ। তো এর মধ্যে এই কাজগুলো অ্যারিথমেটিক, মানে সিপিইউ এর তো আবার মেইন অংশ হলো এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তারপরে এখান থেকে কন্ট্রোল ইউনিট, তারপর রেজিস্টার মেমোরি, একে কিছু সময়ের জন্য ডাটা সংরক্ষণ করতে হেল্প করে। কিন্তু সিপিইউ এর মেইন কাজ কি করে? এএলইউ করে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অর্থাৎ গাণিতিক এবং যুক্তিযুক্ত কাজ, মানে যুক্তি নির্ভর কাজগুলো করে থাকে। যেহেতু এখানে যুক্তি নির্ভরের ইংলিশ কি আছে, লজিক্যাল অ্যাড্রেস, তার মানে মানে লজিক্যাল বিষয়গুলো এখানে দেখবে, ফিজিক্যাল বিষয় এখানে দেখবে না। ফিজিক্যাল বিষয় মানে হার্ডওয়্যার রিলেটেড কাজ। তো সিপিইউ এটা ভিতরের যে লজিক্যাল সিস্টেম আছে, মানে অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিটের যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখবে। কোন অ্যাড্রেস জেনারেট করে? লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একেবারে অনুবাদ ও সম্পাদন করে? একেবারে মানে এটার দ্বিতীয়বার করবে না, সেটা কোনটা? আমরা জানি যে এরকম ভাবে অনুবাদক সফটওয়্যার আছে হলো তিনটা। একটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলার, একটাকে বলা হচ্ছে কম্পাইলার, আর একটাকে বলা হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার কি করবে? অ্যাসেম্বলি ভাষা যেটা আছে এটাকে মেশিন ভাষায় রূপান্তর করবে। মেশিন ভাষায় রূপান্তর করবে অ্যাসেম্বলি। ওরা কাজ কিন্তু ওইটাই, মানে আর অন্য ভাষাকে নিয়ে কাজ করবে না অ্যাসেম্বলার, ঠিক আছে। আর কম্পাইলার কি করবে? কম্পাইলার পিআই এলিয়ার। কম্পাইলার করবে কি, ইন্টারপ্রেটার কি করবে? অন্য যে ভাষাগুলো আছে উচ্চতর ভাষা, সেই ভাষাগুলোকে মেশিন ভাষায় রূপান্তর করবে। এবং উচ্চতর ভাষাগুলোকে মেশিন ভাষাতে রূপান্তর করতে গিয়ে কি করবে? এই কম্পাইলার একবারে করবে, এই একবারে যা কাজ করার একবারে করে ফেলবে। আর ইন্টারপ্রেটার মানে কি? ব্যাখ্যা দেওয়া। এই যে আমি যে আপনাদের ব্যাখ্যা দিচ্ছি, লাইন বাই লাইন ব্যাখ্যা দিচ্ছি না, তার মানে ইন্টারপ্রেটার যে ব্যাখ্যা দেয় সে লাইন বাই লাইন ব্যাখ্যা দেয়। অর্থাৎ ইন্টারপ্রেটার কি করবে? লাইন বাই লাইন অনুবাদ করবে। এটাই অনুবাদ করে সে কি করবে? মেশিন ভাষায় পরিণত করবে। এটাই কাজ, ঠিক আছে, এটাই কাজ। এখানে বাদ বাকিগুলো যেটা আছে এটা ধরে রাখেন। আর কম্পাইলারের কাজগুলো একবারে কাজ করে, তো এই কাজটা ধীর গতির হয়। আর ইন্টারপ্রেটার মোটামুটি লাইন বাই লাইন কাজগুলো করে, এই কাজটা একটা দ্রুত গতির হয়। কম্পাইলারের কাজটা কিন্তু ধীর গতির, আর ইন্টারপ্রেটার কাজটা কিন্তু দ্রুত গতির হয়। নিচের কোনটি একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? দেখেন, আমরা মোটামুটি এই প্রশ্নটা দেখেন এখানে হ্যাশ দিই নাই। তারপরে এই প্রশ্নটা একদম কমন প্রশ্ন, কারণ এর আগে আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে ইনপুট ডিভাইস কোনটা।
সব ইনপুট ডিভাইস আমরা পড়ে ফেলেছি। কোনটা আউটপুট ডিভাইস সেটাও সব আউটপুট ডিভাইস আমি পড়ে ফেলেছি, এবং তখন বলেছিলাম যে এটা আমাদের আলোচনার মধ্যে ইনপুট আউটপুট এবং বোথ ডিভাইস চলে আসবে। আজকে কিন্তু ইনপুট আউটপুট দুইটা হিসেবেই কাজ করে এমন ডিভাইস কিন্তু চলে আসছে। তার মধ্যে আমরা দেখেন মাউস পড়েছি, আমরা মাইক্রোফোন পড়েছি, প্রিন্টার পড়েছি। এগুলো ইনপুট আউটপুট উদাহরণের মধ্যে কিন্তু পড়ে ফেলেছি। তার মানে টাচ স্ক্রিন এটা ইনপুট আউটপুট দুইটা হিসেবে কাজ করে। মোবাইল ফোনের যে টাচ স্ক্রিন যেটা থাকে বা ল্যাপটপের যেটাই হোক না কেন, আপনি যখন আঙ্গুল দিয়ে টাচ করছেন মানে কোনো একটা জিনিস ইনপুট নিচ্ছে, এখানে আপনার ডিরেকশনটা ইনপুট নিচ্ছে, তারপরে সেই হিসেবে আপনাকে রেজাল্ট দিচ্ছে, স্ক্রিনে সেই লেখাগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তার মানে ইনপুট আউটপুট দুইটা হিসেবেই কাজ করছে টাচ স্ক্রিনটা। শুধু এটা না, ইনপুট আউটপুট মানে দুই হিসেবেই দুইটা পারপাস ফিল করে। এরকম কি কি আছে একসাথে যদি লিখি, টাচ স্ক্রিনটা সবার আগে থাকবে, পপুলার উদাহরণ। তারপরে মডেম, মডেম এটা দুইটা কাজই করে। ইনপুট আউটপুট দুইটাই হচ্ছে, ডাটা নেয় আবার ডাটা কিন্তু দেয়, দুইটাই। তারপরে এই দুইটা মোস্ট পপুলার, ইনপুট আউটপুটের মোস্ট পপুলার। এই দুইটা উদাহরণে দেখবেন যে আপনার যদি প্রশ্ন হয় 98% প্রশ্ন এই দুইটা দিয়ে কাভার হয়ে যাবে। এই দুইটা দিয়ে যদি আপনি মনে করেন যে খুব বেশি পড়তে যাবেন, এই দুইটা দিয়ে কাভার হয়ে যাবে। তারপরে আসেন ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরাতে এখন দুইটাই হয়, ইনপুট আউটপুট দুইটাই। মানে ছবিও তুলে আবার ছবি দেখাও যায়, প্রদর্শন করা যায়, ভিডিও করা যাচ্ছে আবার ভিডিও প্লেও করা যাচ্ছে। ডিজিটাল ক্যামেরা এটার মধ্যে পড়ে। টেপ রেকর্ডার, টেপ রেকর্ডারের দুইটাই কাজ আছে, টেপ রেকর্ডও করা যাচ্ছে মানে কথাগুলো রেকর্ডও করা যাচ্ছে, আবার সেটা প্লে করেও শোনা যাচ্ছে। তাহলে এই চারটা আপনাকে মাস্ট বি পড়তে হবে, চারটা মোস্ট পপুলার, মানে এই দুইটা সবার আগে, তারপরে এই দুইটা, আর এর পরের বাদ বাকিগুলো আপনি নাও পড়তে পারেন চাইলে। সেটা হচ্ছে তিনটা কার্ড, একটা হচ্ছে সাউন্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড। নেটওয়ার্ক কার্ড মোটামুটি ওই মডেমের মতোই, মডেম যেটা সেটা মডেমটা এক ধরনের নেটওয়ার্ক কার্ড ওই সিস্টেমের মধ্যে পড়ে, আর একটা হলো পাঞ্চ কার্ড। তো এগুলোর হচ্ছে ইনপুট আউটপুট দুইটা হিসেবে কাজ কাজ করে। এই তিনটা কার্ড একসাথে যদি পড়েন তাহলে এখান থেকে মোটামুটি সব কভার হয়ে যায়। এটা কিন্তু এই যে ওড ম্যান আউট বা এখানে যদি মাইনাস প্লাস মাইনাস করে ফেলেন তাহলে কিন্তু এটা অ্যান্সার করা যেত। দেখেন মাউস দিয়ে আমরা কোনো কিছু যখন কাজ করছি, এই যে মাউস এখানে করছি, এখানে আমার স্ক্রিনে কিন্তু যাচ্ছে, তার মানে এখানে ইনপুট হিসেবে কাজ করছে। মাইক্রোফোন, এই যে আমার সামনে মাইক্রোফোন আছে, কথাটা রিসিভ করছে, ইনপুট হিসেবে কাজ করছে। প্রিন্টার, আমি যখন আপনারা যখন এই যে পিডিএফ গুলো প্রিন্ট করেন বাইরে চলে আসতেছে, প্রিন্টার একটা আউটপুট ডিভাইস। প্রত্যেকটা নিয়ে কিন্তু এর আগে কথা হয়েছে, বাদ বাকিগুলো নিয়ে কথা হলো এখানে। তো মোটামুটি আমাদের কম্পিউটারের 15টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে।